দেখতে পারি বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মতুয়াদেরকে ব্যবহারের প্রচেষ্টা করছে এবং অতীতেও তাদেরকে ব্যবহার করেছে। সাম্প্রতিক সময়ে গত 19 নভেম্বর বৃহস্পতিবার বগুড়াতে নদিয়া দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে যে ঐতিহাসিক পদযাত্রা এবং জনসমাবেশ হয়েছিল, তারই প্রেক্ষাপটে একজন বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব আমাদের নেতৃত্বকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলেছেন, তাতে আমার মনে হয় তার গৃহশিক্ষা সম্পূর্ণ হয়নি। ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। সেই জন্য আমি আপনাদেরকে যে কথাটা খুব স্পষ্ট করে ছোট করে বলতে চাই, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতিদ্বয় শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের নেতৃত্বে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে সাম্প্রতিক সময় নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করার জন্য যে ঐতিহাসিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলনের রূপরেখা হিসাবে নদিয়াতে আজ আমরা সিলিন্ডায় উপস্থিত হয়েছি। আপনারা অগণিত মতুয়া ভক্তবৃন্দ, পাগল গোসাই দলপতিরা, আমার শরণার্থী মানুষরা উপস্থিত হয়েছেন এই সভাতে। আমরা বর্তমান সময়ে দেখতে পারি এবং সাম্প্রতিক অতীতে দেখতে পারি, সংঘাধিপতিদ্বয়ের নেতৃত্বে মতুয়া সমাজ নতুনভাবে যে বাঁচার আশা পেয়েছে, মতুয়া সমাজের মধ্যে যে নতুন নবজাগরণ শুরু হয়েছে, মতুয়া সমাজ ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিকের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে মতুয়ারা যে মত বিনিময় করতে শিখেছে, তাতে আমরা গর্বিত, আপ্লুত। আজ নদিয়া দক্ষিণ জেলা কমিটি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের ডাকে দুটি সভাকে ঐতিহাসিক সভাতে পরিণত করেছেন, যার মধ্য দিয়ে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের ভিত নড়ে উঠবে এবং মতুয়া আন্দোলন দীর্ঘায়িত হবে। আমি আজকে যেহেতু আমরা একটু সময় বিলম্বে চলছি, তাই পরবর্তী বক্তারা যারা আসবেন তাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে দু চার কথা আলোচনা করার জন্য অনুরোধ করব। আমি আর আজ বিশেষ কোনো বক্তব্য রাখবো না, কারণ যে দুজন ব্যক্তির কথা, যে দুজন মহোদয়ের বাণী শোভা পান করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, শুধু সিলিন্ডার নয়, নদিয়া নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ প্রত্যেকটি মতুয়া আমরা কিন্তু আমাদের সংঘাধিপতিদ্বয় শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের বক্তব্য, তাদের দিক নির্দেশ, তাদের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক চিন্তাভাবনা শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি। সুতরাং তাদের বক্তব্যের দিকে আমরা বেশি আলোকপাত করব। আমি আর দীর্ঘায়িত করব না, শুধু বলবো আমাদের মধ্যে আমরা দীর্ঘদিন পরে আমাদের আন্দোলনকে অনন্য শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের মধ্যে নেতা হিসাবে, সংঘাধিপতি হিসাবে, রাজা হিসাবে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর মহাশয়কে পেয়েছি এবং তাদের নেতৃত্বেই সাম্প্রতিক সময় এবং ভবিষ্যতে আমাদের দিক নির্দেশ হবে। আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রত্যেকটা দিকে আমরা কোন পথে চলবো তা ঠিক হবে। এই বলেই সকলের চরণতলে আরো একবার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি ধন্যবাদ জানাই হরিণঘাটার সভাপতি, কল্যাণীর সভাপতি, প্রত্যেককে, বিশেষ করে হরিণঘাটাকে। তারা প্রায় 35টি দল নিয়ে আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী বক্তা হিসেবে আমাদের মধ্যে বিশিষ্ট গুণী মানুষ অসীম সরকার মহাশয়কে তার কবিগানের মধ্য দিয়ে আজকের নাগরিকত্ব আইন বলবৎ করার যে দাবি বা প্রেক্ষাপট সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় বাবা গুরুচাঁদ সত্য ভাবাপ্রীতে, হরি হরি বল। জয় জয় মতুয়া ভক্ত বৃন্দ প্রীতে, হরি হরি বল। উপস্থিত অধ্যকার সভার সভাপতি
তৎসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতিদ্বয় আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয় এবং শ্রী সুব্রত ঠাকুর মহাশয়, তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমার সোমামা। আমি সবাইকে শ্রদ্ধা জানাবার কলেবর বৃদ্ধি না করে আর যারা মতুয়া মহাসংঘের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন পদাধিকারী বৃন্দ রয়েছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। করিব সে কি মতুয়া সেনা, মাতৃসেনা, যে যেখান থেকে এসছেন, আমাদের কথা কর দরকার আসল কথা, নাকি তোমরা কি কও? করিব আসল কথা, আসল কথা একদম ঠিক আছে। আসল কথাটা হচ্ছে আমরা এর আগে 2004 সাল থেকে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধানের জন্য ঠাকুরবাড়ির নেতৃত্বে 4 সালে প্রথম অনশন, 10 সালে শ্রদ্ধা প্রয়াত মা বড় মা বীণাপাণি দেবীর ডাকে মেট্রো চ্যানেল থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠনের সংযুক্ত অবস্থায় আমরা চেয়েছিলাম আমাদের নাগরিকত্ব সমস্যার সমাধান হোক। কি সমস্যা ছিল জানেন? তা জানেন না, এই মানুষগুলো কিছু জানে না আসলে। এরা তো খায় দায় বেশ, আমাকে তো ভোটের কার্ড আছে, আধার কার্ড আছে, আমার কি লাগবে, আমাদের দা কি কয় আগে আর জানতে হবে আমাকে অবস্থাটা কি। আমাকে সব কিছু আছে, আমরা ভোট দিচ্ছি, আমরা মুখ্যমন্ত্রী বানাচ্ছি, আমরা প্রধানমন্ত্রী বানাচ্ছি, সব বানাচ্ছি, কিন্তু একটা 2003 সালে কল করিয়ে তুলছে। সেই কলটা সমস্ত রাজনৈতিক দল মিলে একসঙ্গে করেছে। এমন কলের কল, ইন্দুর মারা কলের চাইতে খারাপ। সেই কলের মধ্যে লেখা ছিল 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা যারা পালিয়ে ভারতে এসেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী, কেউ এদেশের নাগরিকত্ব পাবে না যদি পলাই এসে থাকে। এইবার বুকে হাত দিয়ে দেখো কেটা কেটা পলাই আইছো, পাসপোর্ট করে আইছো, আসো নাই, তাহলে মাইগ্রেশন করেও আসো নাই, পাসপোর্ট করেও আসো নাই, আইসো সব বাগান ফোটে। বাগান ফোটছে না তো, পাসপোর্ট আর বাগান ফোট। পাসপোর্টে আসলে তো কেন বলতে ভদ্রলোকের মতে আসে, আর বাগান ফোট মানে বাগান দিয়ে ঠেলিয়ে ওঠে, ওরে কয় বাগান ফোটে, বুঝেছ? তা ওইভাবে আসছি আমরা, কেন আসবো না? কারণ এই ভারত ভাগ যখন হয়েছিল আমাদের কাছে শুনে তো হয়নি, একটা ইসলাম রাষ্ট্র করে দিল আর আমাদের হিন্দুগুলোকে ওখানে রেখে দিল। তাহলে আমরা আসবো না, ভারতে আসবো না তো কোন জায়গায়? আমরা আফগানিস্তান যাবো নাকি? আমরা দুবাই শারজা গিয়ে যাবো? তাহলে আমরা ভারতের মানুষ, ভারতেই তো আসবো। আমরা পালিয়ে এসেছি কেন? আমরা পালিয়ে এসেছিলাম ওদেশের সন্ত্রাসী জিহাদি মুসলমানদের অত্যাচারের কবলে পড়ে মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য পালিয়ে এসেছি, আর আমরা অবৈধ অনুপ্রবেশকারী। এর জন্য এই উদ্বাস্তু কথা বলতে গেলে শুধু মতুয়া আসে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, সব ভক্ত আসে, কিন্তু কেউ আমাদের সঙ্গে আসে না। খালি আন্দোলন করে কারা? ওই ঠাকুর বাড়ির মতুয়া আন্দোলন, মতুয়া আন্দোলন। ক্ষীর খায় কারা? সব কর্তারা। ওই তুলসীর মালাও খায়, এদিক সব মালার দলে ক্ষীর খাবে, আবার আমাকে দেখলি নাক শিখবে যে মৎকর দল যায়, হালার তো হালা মৎকর দল যায়, মনে হয় মুখকে দেই ওকে মোহে। আরে বেটা, তবুও তো নাগরিকত্ব দেবার জন্য মোরালে ফাইতেছি, দোষ না বেটা? তাহলে আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। কেন? আমার দেশ ভারতবর্ষ। কেন ভারতবর্ষ? আমার বাবা, আমার ঠাকুর দাদা ভারতেরই নাগরিক, ঘুমাইয়েছিল ভারতের নাগরিক, সকালবেলা শুনে আমরা পাকিস্তানের মানুষ হয়ে গেছি। তাহলে তোমরা করলে একটা মুসলমান রাষ্ট্র, তাহলে আমাদের ভারতবর্ষে আমরাই তো আসবো নাকি? এই জন্য প্রথম ব্যথা আপনাদের জন্য, প্রথম ব্যথা কারা পেয়েছিল? হিন্দুস্তান আর পাকিস্তান, এক মায়ের দুটি স্থান। ব্যথা পেয়েছিল ওপার বাংলা থেকে চলে আসা আমার ঠাকুর বাড়ির মানুষ, তারা সবাইকে নিয়ে অনশন করেছিল তোমাদের এই কালা কানুন বাতিল করো। ইসকন থেকে অনশন করে নাই, ভারত সেবাশ্রম সংঘ থেকে অনশন করে নাই, রামকৃষ্ণ মিশন থেকে অনশন করে নাই,
কৃষ্ণ ভক্ত থেকে অনশন করে নাই, করেছে কি? আপনারা কি করেন? করেছে আমাদের ঠাকুর বাড়ি মতুয়া মহাসংঘ থেকে। তাহলে আমরা মানবো কারে? ঠাকুর বাড়িরে মানবো না যারা কবে এখন ঠাকুর পরিবারের থেকে বাদ হয়ে যাওয়া আর অন্য কার তারে মানবো? কারে মানবো? ঠাকুর বাড়ি মানবো না কারে মানবো? হরিলাল জোরে বল। তোমরা মাতবর তো সেদিন কোথায় ছিলে? তোমরা সেদিন মাতব্বররা কোথায় ছিলে? যেদিন মায়ের ডাকে লক্ষ মানুষ হাজির হয়েছিল মেট্রো চ্যানেলে, যেদিন অনশন হয়েছিল সেদিন তোমরা কোথায় ছিলে? আজকে বলছো ঠাকুর পরিবারই শুধু ঠাকুর নয়। আরে ঠাকুর কি হতে চায় নাকি? ওরা আমাদের একটা নেতৃত্ব লাগে না? একজনকে মেনে চলতে হয় না? একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আমরা যদি কাউকে মানি তাহলে মানার মতোই মানতে হবে। তাহলে আমরা এবার শ্রী শান্তনু ঠাকুর এবং শ্রী সুব্রত ঠাকুর মহাশয়কে কেন পেয়েছি? আমি কাউকে অসম্মান করে কথা বলছি না। আমি একটা অবাঙালি এমপিকেও শুনেছি আমাদের নাগরিকত্বের ব্যাপারে কথা বলতে, খুব সম্ভব ওই পিলিভিট ওখান থেকে হয়েছে উনি। কিন্তু ঠাকুর বাড়িকে অসম্মান করে কেউ কথা বললে সেটা তো আমরা মানতে পারি না। হরিভক্তরা মানবেন আপনারা সেটা? বাহ, ঠিক আছে। তাহলে আমাদের দরকার ছিল 2003 সালে যে ওই যে পালাইয়ে আসলি, ওরে কয় ইললিগেল মাইগ্রেন্ট, ইংরেজিতে কয়, আর বাংলায় কি কয়? অবৈধ অনুপ্রবেশকারী, মানে পালাই আইছে। ওইটাকে আমরা উচ্ছেদ করবার জন্য আমাদের আন্দোলন ছিল। কেউ কিন্তু উচ্ছেদ করে নাই। 10 বছর কংগ্রেস সরকার ছিল, ও জায়গায় হাত দেয় নাই। পরে বিজেপি সরকার যখন এলো, ওরা দেখলো কাজটা ভালো হয় নাই। আগে যারা কেন্দ্রীয় সরকার ছিল এটা করেছে, সবাইকে নিয়েই করেছে, কিন্তু এটা যদি পরিবর্তন করা না হয়, এরা তো আমাদেরই মানুষ, এরা তো হরিবল বলে, এদের বাড়ি পূজা পার্বণ হয়, এরা তো আর নামাজ পড়েও না। তাহলে আমাদের লোক তো এরা, তাহলে এদের তো নাগরিকত্ব দিতে হবে। এই নাগরিকত্ব দেবার জন্য একটা CAB আনলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। ওইটা ধারাটা কি ছিল? 21B ধারা। ওই 21B ধারাটাকেই পরিবর্তন করে কিভাবে লড়াই করে লোকসভা এবং রাজ্যসভায়, এবং আমাদের ঠাকুর মশাই লোকসভায় যে বক্তব্য রেখেছিলেন পার্লামেন্টে আপনারা শুনেছেন যে আমাদের উদ্বাস্তু সম্প্রদায়ের নাগরিকত্ব দিতে হবে, CAB পাস করতে হবে। এখন বাজনা বাজারে না, এখন চুপ করে বসো, কথা শোনো। বাজনা পরে বাজাবা, যারা আসতেছ বাজনা বন্ধ করো, কথা শোনো। তাহলে সেই CAA করা হয়েছে। CA করতে গেলে কি? CA মানে কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বুঝতে পারছেন? তার মানে নাগরিকত্ব সংশোধনী আইন। 21B ধারাকে সংশোধন করে লিখেছে 2014 সালের 31শে ডিসেম্বর অথবা তার আগে, ওই দিন অথবা তার আগে যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে, ভালো করে শুনেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি এবং শিখ সম্প্রদায়ের মানুষ ভারতে এসেছে, তাদের আর ইলিগেল মাইগ্রেন্ট মানে অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। মানে যারা পালাইয়ে এসছে তারা আর কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী নয়। আজকে তাই আমরা এলাম কেন? এত সুন্দর একটা CA হলো, তাই আজকে আবার আমাদের এই বললো যে ওখানে একটা হলো, ওখানে একটা হলো। এইটার দরকারটা প্রশ্ন জাগে না? আজকে আমরা এসছি, CAটা পাস হয়েছে 2019 সালের 9 তারিখে লোকসভায়, খুব সম্ভব 11 তারিখে রাজ্যসভায়, 12 তারিখে আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি সই করলেন এবং সেটা গেজেট নোটিফিকেশন হয়ে বেরিয়ে গেল। কিন্তু 11 মাস অতিবাহিত হচ্ছে, তার কোনো ইমপ্লিমেন্ট হচ্ছে না, মানে ওইটা লাগু হচ্ছে না। এখন আমরা 2003 সালের আইনের মধ্যেই আছি। কিন্তু এইবার ঠাকুর মশাই দেখলেন, তাহলে তো আমাদের এটা বলতে হবে, আমাদের এটা আমাদের ব্যথা, আমাদের কথা। এত দেরি হওয়া তো উচিত না। ঠাকুর মশাই কিন্তু যদি আপনাদের প্রতিনিধি, বতুয়ার প্রতিনিধি, উনি বিজেপির একজন পার্লামেন্ট মেম্বার,
উনি আজকে বিজেপির পার্লামেন্ট মেম্বার হিসেবে এখানে আসেন নাই, উনি এসেছেন তার হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানদের সেই নাগরিকত্বের সিএ সুন্দর রুলস করে ইমপ্লিমেন্ট করার জন্য। তাই এতদিন কেন সেটা লাগু হচ্ছে না, মনে 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 সবারই একটা ক্ষোভ কিন্তু হয়েছে। কেউ বলছে সিএর মধ্যে যা আছে আমাদের কিন্তু দুঃখ আশেপাশে, কারণ এর মধ্যে মনে হয় এটা দিয়ে আমাদের রাখছে যাতে আবার 21 সালের ভোটে জিতে যায়, আসামের মতো হতে পারে। কি বিপদের আশঙ্কা, 21 সালে ভোট এসে গেছে, এর আগে যদি আমাদের সমস্যা না মেটে। ঠাকুর মশাই কিন্তু এই জন্য ঘুম নাই, খাওয়া নাই। তাহলে আমি কি বলবো মতুয়াদের কাছে গিয়ে, এই 21 সালে যখন ভোটের প্রচারে যেতে হবে তখন যদি কেউ জিজ্ঞেস করেন কই আপনি তো বলেছিলেন আমাদের সিএতে আমরা নাগরিকত্ব পেয়ে যাব, আমরা তো এখনো পেলাম না। এই জন্য তিনি মাঠে নামতে রাজি হয়েছেন, তিনি নিজের স্বার্থ ত্যাগ করেছেন। হয়তো অনেক বিজেপি নেতা তার উপরে ক্ষুব্ধ হয়েছে যে পার্লামেন্ট মেম্বার হয়ে তিনি সরকারের মানুষ হয়ে তিনি কেন পথে নামবেন। উনি কিন্তু পার্লামেন্ট মেম্বার হয়ে নামেননি, উনি এসেছেন হরিচাঁদ গুরুচাঁদের বংশধর, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংবাদিপতি আজ শান্তনু ঠাকুর এবং বাবা সুব্রত ঠাকুর, তারা দুজন মিলে দু ভাই একসঙ্গে আজ আপনাদের ডেকে সবাইকে একত্রিত করে এই বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে এই বার্তাও দেওয়া হচ্ছে যদি এই রুলস পাস করে আমাদের এইটাকে লাগু করা হয়, একদল দেখবেন আছে, একদল আছে তারা কিন্তু বলবে এটা চলবে না চলবে না চলবে না। তাহলে তারা যত বলবে চলবে না, মতুয়ারা চলবে না, তখন কিন্তু লাখ লাখ মানুষ পথে নামতে হবে। আমাদেরটা আমরা চাই, এই জন্য আমরা এসেছি, ছোট করার আবেদন এসে গেছে। তাহলে আর বেশি কথা বলবো না, আপনারা বুঝেছেন তো নাকি? ঠিক ঠিক বলছেন তো? আশা করা যাচ্ছে আমরা যখন আবেদন রেখেছি, তারা যখন সিএ পাস করেছে, তারা আমাদের সঙ্গে বেইমানি করবে না। যেহেতু মতুয়ার ভোটে 2 থেকে 18টা আসনে তারা জয়লাভ করেছে ঠাকুর মশাইয়ের নেতৃত্বে, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। তাদের বাংলায় আসতে হলে কিন্তু এই মতুয়া ভোটের দরকার আছে আছে আছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় শান্তি সত্য ভাবার জয়, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল। আর একটা কথা বলে রাখি, যখনই ডাকবে ঠাকুর মশাইয়ের ডাকে আপনাদের সবাই যেন হাজির হয় সেখানে, এই আবেদনটা আপনাদের কাছে করে গেলাম। অনেকে বলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া একটু কমও পড়তে পারে, সবাই 100 টাকা করে দিলেই তো গাড়ি ভাড়া হয়ে যায়। 100 টাকা তাতে কি হয়, প্রত্যেক দিন 1টা করে টাকা থাকতো। আমাকে আন্দোলনে লাগলে আমি এই টাকাটা 30 টাকা মাসে আমার থাকলো। আমাকে ঠাকুর মশাই যখন ডাক দেবে এই গাড়ি ভাড়া আমার এই 2 মাসে 60 টাকা হয়েছে, নিয়ে যা নিয়ে যা, তাহলে আমাকে আর গাড়ি ভাড়ার অত চিন্তা করা লাগবে না। এইটা মনে রাখবেন যে আমাদের আন্দোলন করতে গেলে কিছু পয়সা লাগবে, সেটা আপনারা নিজেরাই জোগাড় করবেন। হরি বল, হরি বল। অসংখ্য ধন্যবাদ অসীম সরকার মহাশয়কে। এর পরবর্তী বক্তা হিসেবে কনককান্তি মজুমদারকে খুব সংক্ষিপ্ত আকারে সাংগঠনিক দুটো কথা বলার জন্য অনুরোধ জানাবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের এই মাঠে চাকদা ব্লক, নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভক্তবৃন্দ, মায়েরা, বোনেরা, দাদারা এসছেন, তাদেরকে প্রথম আমি আমার নদিয়া জেলার মতুয়া মহাসংঘের তরফ থেকে, চাকদা ব্লক মতুয়া মহাসংঘের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন, প্রণাম, প্রীতি সব কিছু জানিয়ে আজকে আমার জেলার সভাপতি মাননীয় মুকুটমণি অধিকারীর নির্দেশে আমি 2-1টি কথা বলবো। উনি বলেছেন সংক্ষেপে, যত সংক্ষেপে বলা যায় তত সংক্ষেপেই বলবো। মূল কথাটা হচ্ছে যে প্রথমে বলি যে আজকের সবাই উপস্থিত রয়েছেন সারা মতুয়া সমাজের
ভারতবর্ষের যত মধু আছে, পৃথিবীর যেখানে ছড়িয়ে আছে, তাদের একমাত্র মুক্তি সূর্য আমাদের সাংসদ নদিয়া জেলার এবং সারা ভারতবর্ষে পৃথিবীর যেখানে যত মধু আছে, সেই মধু সমাজের মুক্তি সূর্য আমাদের শান্তনু ঠাকুর মাননীয় সাংসদ। সঙ্গে রয়েছেন নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত অবহেলিত মানুষ, শ্রমশূদ্র সমাজ এবং মধ্য সমাজ রয়েছে, তার মুক্তি সূর্য আমার নদিয়া জেলার প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি মাননীয় মুকুটমণি অধিকারী এবং সবাই যে সমস্ত প্রণম্য ব্যক্তি রয়েছেন তাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে যে আজকেই যে ব্যাপারটা আমরা এসেছি সিএ বিলে লাগু করার জন্যে যে প্রতিবাদ যাতে না হচ্ছে সেই ব্যাপার ইতিপূর্বে আপনারা সবাই জেনেছেন। পরবর্তী ক্ষেত্রে 2 নম্বর কথা হচ্ছে যে শুধু লাগু করলেই হবে না, সিএ লাগু করলে হবে না। আমার সমাজ, মধ্য সমাজ, এতদিন ব্রাত্য সমাজ বলে উচ্চ শ্রেণীর মানুষের যে ঘৃণা, যে অবহেলা করে এসছে, অর্থাৎ স্বাধীনতার 74 বছর পরে যে নিরাশা, যে হতাশার মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গাটায় পৌঁছেছি, মাননীয় সংসদ তার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে, মাননীয় গৃহমন্ত্রী অমিতজির নেতৃত্বে, সেইটা আমাকে সফল হতে যাচ্ছে। কি সিএ বিল, সেটা বিভিন্ন সময় বিভিন্ন বক্তা বলেছেন, বিশেষ করে সরকার মশাই বলেছেন। সিএ সম্বন্ধে আমি আর বলবো না। আমি শুধু চাই যে সিএ আগামী বিধানসভার আগে লাগু করতেই হবে এবং এই লাগু করতে যত দেরি হবে, আমরা কথা দিচ্ছি শান্তনু ঠাকুর মুক্তি সূর্য, তাকে আমরা কথা দিচ্ছি যে যতদিন পর্যন্ত যে না হবে এই বিল লাগু, আপনার সঙ্গে আমরা আছি, ছিলাম, আছি, থাকবো। তিনি এগিয়ে যাবেন, তিনি চলবেন, তার চলার রসদ, তার চলার শক্তি আমরা জোগাড় করব। আজকে যে সমস্ত ভাইরা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আপনাদের দৌড়ে দৌড়ে আমরা বলে এসেছি নানান নামে, প্রত্যেকেই বলেছি, আপনারা এসেছেন, সাড়া দিয়েছেন, আমরা অভিভূত। আপনাদের পরবর্তীকালে যেন এইভাবে আমরা পাই, এই আশাটা আমরা রাখছি, সে শ্রদ্ধাটাও রাখছি। দ্বিতীয় যে কথাটি, সেটা শুধু চিয়ে নয়, শুধু চিয়ে নয়, আমরা মনে করি ঠাকুর গুরুচাঁদ বলেছেন, যে জাতির দল নেই সে জাতির বল নেই, যে জাতির রাজা নেই সে জাতির তাজা নেই। আগামী দিনে এই মতুয় সমাজ একটা রাজনৈতিক শক্তিতে পরিণত করার জন্য ঠাকুর মশাইয়ের কাছে এটাও আমাদের দাবি থাকলো, ঠাকুর মশাইয়ের কাছে আরো দাবি থাকলো, তিনি যেন দিল্লির মসনদে অর্থাৎ সংসদে বলেন যে কাশ্মীর, অধিকৃত কাশ্মীর আমরা যুদ্ধ করে ওটা আমার ভারতের মধ্যে নিয়ে আসবো। আগামী দিনে এই ভারতবর্ষটাকে যেন হিন্দু রাষ্ট্র করার যৌথ চেষ্টা হয়, এটাও আমি দাবি রাখলাম। এই দাবি রেখে আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। এবার বন্দে মাতরম এবং জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। অসংখ্য ধন্যবাদ কনক কান্তি মজুমদারকে। আপনারা সকলে ধৈর্য ধরে বসবেন, কারণ কি যাদের বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসছেন, এত সময় অপেক্ষা করেছেন, সেই আমাদের প্রাণের ঠাকুর শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর একটু পরে তাদের বক্তব্য শুরু করবেন। অমৃত বাহিনীকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব এবং এর পরবর্তীতে বক্তা হিসেবে আমাদের সংঘাধিপতি শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর মহাশয়কে আমরা অনুরোধ জানাবো, আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন। জয় হরি জয় শান্তি মাতা তব পদে ঠাকাই মাতা গুরুচাঁদে করিলাম চরণ বন্দন গোলক তারক মহানন্দ দাও মরে প্রেমানন্দ হৃদয়তে হরির বাতাস লাগো হিরমন জানি তুমি পবন নন্দন জয় বদন জয় লোজন সব দুঃখ করমোচন আছে যত হরি ভক্তগণ জয় জয় দশরথ দেখা হরি নামের পর 10 দিকে থাকিয়া পর হরি জয় জয় মৃত্যুঞ্জয় তব নামে মৃত্যু ভয় চিরতরে যায় যেন সরি হরি বল। শুধু ভক্তমণ্ডলী, আমি সকলের মঙ্গল কামনা করে এবং আমার শ্রীধাম ঠাকুরনগর থেকে আগত শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয়, সুব্রত ঠাকুর মহাশয়, আপনারা ভেবে দেখুন কজনের কাছে 71 সালের দলিল আছে?
তাহলে এরা আমাদের কি বোঝাতে চাইছে যে নাগরিকত্বের প্রয়োজন নাই? আমাদের প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। আধার কার্ডে লেখা আছে যে এই আধার কার্ড নাগরিকত্বের জন্য নয়। এই জন্য আমার নাগরিকত্ব অতি প্রয়োজন। যে নাগরিকত্বের বলে বলিয়ান হয়ে আমার ছেলে স্কুলে চাকরি পাবে, আমার ছেলে বিদেশে পাসপোর্ট নিয়ে চাকরি করতে যাবে, সেই জন্য আপনাদের প্রত্যেকের জন্য এই নাগরিকত্ব বিশেষভাবে প্রয়োজন। যে যাই বলুক যে নাগরিকত্বের প্রয়োজন নাই, নাগরিকত্ব আমাদের সকলের প্রয়োজন। যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু, শরণার্থী, হিন্দু, নির্যাতিত, দলিত হয়ে হাজার মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়ে হাজার বছরের আমার বাপ ঠাকুরদার ভিটাকে পরিত্যাগ করে আমাদের আসতে হয়েছে, সেই অধিকার বলে আমরা চাই এই নাগরিকত্ব। এই নাগরিকত্ব যতদিন না দেওয়া হবে আমরা থামবো না। আমাদের যারা নাগরিকত্বের বিরোধিতা করবে তাদের আমরা ভোটের মাধ্যমে জবাব দিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলবো। এই বলে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এই সাহেব গুরু সাহেব তারক সাহেব আনন্দ হরি ধরি বলো, মতুয়া ভক্ত কি জয়, গুরুচাঁদ ঠাকুর কি জয়, শান্তনু ঠাকুর কি জয়, সোয়া মা কি জয়, সুব্রত ঠাকুর কি জয়, আমার অগণিত ভক্ত মন্ডলী কি জয়। হরি বল, হরি বল। অমৃতবাহিন মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন সামনে এসে আসন গ্রহণ করুন, পেছনের দিকে না থেকে সামনে এসে সকলে আসন গ্রহণ করুন। কারণ আপনাদের মধ্যে এবার বক্তব্য পরিবেশন করবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রী সুব্রত ঠাকুর মহাশয়। সুব্রত ঠাকুর মহাশয়কে বক্তব্য পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি। মতুয়া ভক্তবৃন্দরা, পাগল গোসাই দলপতিরা, যে যেখানে আছেন সামনে এসে আসন গ্রহণ করুন, সামনে এসে আসন গ্রহণ করুন। হরি বল। হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রণাম জানাই সমস্ত হরিভক্ত, এখানে উপস্থিত সমস্ত সাধু গোসাই, পাগল মা, ভাই বোনেরা, সবাইকে অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন এবং বড়দের জানাই প্রণাম। আজকে এই মঞ্চে উপস্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, উপস্থিত মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুরানী, উপস্থিত মতুয়া মহাসংঘের সেক্রেটারিগণ, উপস্থিত মতুয়া মহাসংঘের জেলার নদিয়া দক্ষিণ জেলার সভাপতি, উপস্থিত সমস্ত শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ববৃন্দ, স্থানীয় নেতৃত্ববৃন্দ, সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমাদের নাগরিকত্ব লড়াই দীর্ঘদিনের, এটা আমাদের অধিকার। এই নাগরিকত্বের লড়াই চলবে যতদিন না পর্যন্ত লাস্ট মানুষটা পূর্ণ নাগরিকত্ব পাচ্ছে। দীর্ঘদিন ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে শুনেছেন এর কি অবস্থা, কি পরিস্থিতি। সেটাকে আমি আরো বেশি করে বাড়িয়ে বলবো না, সময় নষ্ট না করে বলি, এটা আমাদের এই আন্দোলন যেরকম আগেও ছিল, যতদিন না পর্যন্ত একটা লাস্ট মতুয়া এবং উদ্বাস্তুরা এই নাগরিকত্ব পাবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আন্দোলন চলবে। এর সাথে সাথে একটা কথা বলি যে আমাদের এটা মনে রাখতে হবে যে আন্দোলনের যারা বিরোধিতা করছে তাদের থেকে সাবধান। আমরা শিক্ষায় গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় শিক্ষিত, আমরা হরিচাঁদ ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, আমরা অধিকার পেয়েছি শিক্ষার, আমরা পুজো করার অধিকার পেয়েছি, আমরা মন্দির করেছি হরিচাঁদ ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের, আমরা সামাজিক ভাবে প্রতিষ্ঠা পেয়েছি, আমরা ব্যবসা করেছি। কিন্তু এখন আমাদের দরকার রাজনৈতিক অধিকার। এই রাজনৈতিক অধিকার কেন আমাদের দরকার?
আমাদের যেখানে যেখানে আমাদের মতুয়া ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে, সেইখানে আমাদের সংগঠন করতে হবে এবং আমাদের বুঝতে হবে যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ছত্র ছায় এসে এটা হচ্ছে বট গাছ, সেই বট গাছের ছত্র ছায় এসে আমাদের সেইখানে আমরা আমাদের টিকিটের আবেদন করব, সেইখান থেকে আমরা আমাদের এমপি, এমএলএ, জেলা পরিষদ, একদম পঞ্চায়েত লেভেল পর্যন্ত আমাদের লোক চাই। আমরা আর ভিক্ষাবৃত্তি করব না, আমরা আর কোনো দাদা এবং দিদির কাছে যাব না টিকিটের জন্য। এই জিনিসটা যদি আমরা না করতে পারি, আপনারা যতই চেঁচাবেন, যতই কিছু করবেন, কোনো দাদা কোনো দিদি রাতের অন্ধকারে এসে আপনাদের বলবে একটা চাকরি দেবো, 10,000 টাকা দেবো, একটা বাইক দেবো, আরো অনেক কিছুর প্রলোভন দেবো। দেখুন, আমাদের নাগরিকত্ব দিতে হবে, এটা আছে, নাগরিকত্ব না দিয়ে যেতে পারবে না। 2021-এর আগে দিতে হবে, সেটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু আমাদের সেই ক্লজগুলো আছে, সেই ক্লজগুলোকে, সেই ধারাগুলো আছে, সেই ধারাগুলোকে যতটা সম্ভব সোজা করা যায়। কিন্তু এই যে রাজনৈতিক অধিকার, এই যে রাজনৈতিক অধিকার, এটা আপনারা প্রত্যেকটা যারা ভক্ত যারা এখানে আছে, প্রত্যেকটা ভাই বোন যারা আছে, তাদের মনের মধ্যে ঢুকিয়ে নিন যে এতদিন আমরা শিক্ষার অধিকার জন্য আন্দোলন করেছি, আমরা জমির অধিকারের জন্য তেভাগা আন্দোলন করেছি, গুরুচাঁদ ঠাকুর করেছেন, আমরা সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, কিন্তু এখন রাজনৈতিক অধিকার চাই। আমরা আর দাদা দিদি চিনি না, আমরা কারোর কাছে ভিক্ষাবৃত্তি করবো না, আমরা আমাদের নিজেদের অধিকার নেব। যেখানে মতুয়া আছে, যেখানে আমাদের দলিতরা আছে, আমাদের এক হয়ে আমাদের সেই জায়গাটা যদি আমরা এক হই, আমাদের সেইখানে আমাদের দাবি, আমাদের টিকিট দিতে হবে এবং দিতেই হবে। এই আন্দোলন চলবে, আপনারা আজকে থেকে ফোন করে নিন যে অল ইন্ডিয়া মতুয়া সংঘের ছত্র ছায় এবং অল ইন্ডিয়া মতুয়া সংঘকে মাথায় করে আমাদের রাজনৈতিক অধিকার চাই। এই রাজনৈতিক অধিকারটা যেদিনকে আমরা পাবো, সেই দিনকে দেখবেন আপনার পিছনে ওই বর্ণ হিন্দু যারা আছে, তারা আপনাদের পিছনে ঘুরবে। যাদের বলে আমাদের অশিক্ষিত, বলে আমাদের একজন এখানের এমপি আছেন, বলে অশিক্ষিত, মতুয়ারা অশিক্ষিত, দুটো ইংলিশের বলে জানলে পরে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষা মনে থাকে। আমরা গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় শিক্ষিত, আমরা হরিচাঁদ ঠাকুরের শিক্ষায় শিক্ষিত। আমরা বলে দিতে চাই, ওরকম এমপি আমরা অনেক দেখেছি, ওরকম আমরা এমপি অনেক ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা ভোট দেব, আমরা হচ্ছে ভোটার। এইখানের এই যে মানুষ যারা আছে পশ্চিমবঙ্গে, তারা ডিসাইড করবে। আপনি আজকে আছেন, কালকে থাকবেন না, এটুকু বলে দিতে চাই। কিন্তু এই মতুয়ারা ছিল, এই মতুয়ারা থাকবে এবং এই ভোট ব্যাংক যেদিকে যাবে সেদিকেই কথা বলবে। তার জন্য আপনার ওই যে বলি, আপনার কাছে রেখে দিন, আর মতুয়াদের অশিক্ষিত বলবেন না। এক হওয়ার দরকার, আমাদের এক হওয়ার দরকার। আমরা বিভিন্ন ভাবে বিখণ্ডিত দ্বিখণ্ডিত। এই একটা জায়গা গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে কি করে এক করা যায়, পিয়ার ঠাকুর বলেছেন কি করে এক করা যায়। আমরা এক হতে পারি না কেন? আমরা এক হতে পারি না কেন? আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে। কেন অর্থনৈতিকভাবে পিছিয়ে? আমাদের তো বাংলাদেশে সবকিছু ছিল, আমরা তো ওখানে জমিদার ছিলাম। প্রত্যেকটা মানুষ যেখানে এখানে যারা আছে জমিদার, কিন্তু হাজার হাজার বিঘা জমি থাকলে হয় না। আমাদের জমি ছিল, আমাদের পুকুর ছিল, আমাদের ঘর ছিল, আমাদের সবকিছু ছিল। আমরা জমিদার ছিলাম ওখানে। প্রত্যেকটা যারা ভক্ত যারা এখানে আছে, প্রত্যেকটা ভক্ত যারা আছে ভারতবর্ষে, যারা প্রত্যেকটা ভক্ত যারা মতুয়া ভক্ত আছে, তারা আমরা জমিদার ছিলাম। আমাদের বুদ্ধি করে, আমাদের কৌশল করে এই মানুষগুলো উপরে উঠছে। এই মানুষগুলোকে আলাদা করে দিতে হবে, এদের একত্রিত করা যাবে না। দেশ ভাগ হয়ে গেল, মানুষগুলো উঠছিল হরিচাঁদ ঠাকুর এবং তারপরে গুরুচাঁদ ঠাকুরের সেই আদর্শে দীক্ষিত এবং সেই পরিচালনায়
এই মানুষগুলো চলে আসলো ভারতবর্ষে। কি হলো? মানুষগুলো ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়লো। যেখানে যেখানে ধান হয় না, যেখানে চাষ হয় না, সেখানে করা শুরু করলো। খাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা আজকে তাদের জীবন গড়ে তুললো। তাহলে দেখুন, আজকে আমরা লড়াই করেছি। আমাদের মধ্যে সেই যে আমাদের মধ্যে যে সম্পদ, আমাদের মধ্যে যে পয়সা, আমাদের মধ্যে যে অধিকার, সেই অধিকারটা আমাদের বুদ্ধি করে আলাদা আলাদা করে রাজনৈতিক চক্রান্তের বলি করে আমাদের করে দেওয়া হয়েছে। এরকম জিনিসও সামনে হতে পারে। তাই ভক্তদের বলছি, প্রত্যেকটা মতো ভাই বোনদের বলছি, আপনারা সাবধান। কিন্তু এই রকম চক্রান্তকারী কিন্তু আগে ছিল, এখনো আছে, আপনাদের চারিপাশে ঘোরাফেরা করছে। বিভিন্ন মুখ আর মুখোশ আপনাদের চিনতে হবে। মুখ আর মুখোশ চিনতে হবে। তাদের বুঝতে হবে যে আপনাদের ভালো কে চায়, আপনাদের খারাপ চায়। যদি আমি সাময়িক লোভে, সাময়িক মোহে যদি পড়ে আমি যদি কোনো কিছু নিয়ে ফেলি এবং টোপটা গ্রহণ করি, তাহলে পরে কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আপনারা জবাব দেবেন না। আমি কথা বাড়াবো না, আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। মতুয়াদের নিয়ে খেলা দিন শেষ। মতুয়ারা বুঝে গেছে তাদের সব অধিকার, মতুয়ারা বুঝে গেছে তাদের রাজনৈতিক অধিকার কি করে পেতে হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তার ছত্রছায়ায় আপনারা থাকবেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কে আরো শক্তি বৃদ্ধি করবেন। শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যাবেন 29 নভেম্বর, সেখানে আমাদের রাস পূর্ণিমা। এই কথা বলে সবাইকে আবার ভক্তি শ্রদ্ধা প্রণাম, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হরিবোল, জয় হরিবোল, জয় মতুয়া ভক্তের জয়। অসংখ্য ধন্যবাদ সংঘাধিপতি সুব্রত ঠাকুর মহাশয়কে। তিনি মতুয়া ধর্ম আন্দোলন, বর্তমান সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে মতুয়ারা কোন পথে চলবে সে সম্পর্কে সুচিন্তিত বক্তব্য এবং দিক নির্দেশ করলেন। মতুয়া ভক্তবৃন্দরা এখানে যারা উপস্থিত আছেন সকলের সামনে এসে আসন গ্রহণ করুন। আপনাদের সামনে এবার বক্তব্য পরিবেশন করবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, আপনাদের সকলের মনের, আমার সকলের মনের প্রাণ পুরুষ, মতুয়া মহাসংঘের মধ্যমণি শ্রী শান্তনু ঠাকুর মহাশয়। মতুয়া সেনা নদিয়া দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি অনিমেষ, সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের হাতে একটি গুরুচাঁদ ঠাকুরের ফটক তুলে দিচ্ছেন। হরি গুরুচাঁদ প্রমানন্দে একবার হরি ধ্বনি বলবন, হরি বলো, হরি বলো। ভক্তরা আপনারা যে যেখানে আছেন সামনে এসে আসন গ্রহণ করুন। সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুর মহাশয় বক্তব্য পরিবেশন করবেন এবং ভক্তদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, আমরা আপনাদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছি যথেচ্ছ পরিমাণে। আপনারা কেউ প্রসাদ না গ্রহণ না করে যাবেন না। দাঁড়িয়েই করে ফেলে। জয় হরি বল। আজকে সিলিন্ডার যে সভা, অর্থাৎ মতুয়াদের যে জনসভা, সেই সভা থেকে আজকে উপস্থিত আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রদ্ধেয় সুব্রত ঠাকুর মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনেক পদাধিকারী উপস্থিত। আমাদের মধ্যে নদিয়া দক্ষিণ জেলা কমিটির পদাধিকারী, বিশেষ করে সভাপতি মুকুটমণি অধিকারী, আরো অন্যান্য কর্মীবৃন্দ, নেতৃত্ববৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছে আজকে লোককবি অসীম সরকার, এবং আমাদের মধ্যে উপস্থিত আছে মতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর,
উপস্থিত আমার সম্মুখে যারা এই মতুয়া ধর্মকে বাঁচিয়ে রেখেছেন বা মতুয়া ধর্মের কর্মধারাকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সাধু গুরু গোসাই পাগল দলপতি মায়েরা এবং যারা স্থানীয় মতুয়া সুহৃদ ব্যক্তি, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আমার পক্ষ থেকে অভিনন্দন এবং গুরুজনদের প্রতি আমার প্রণাম। যে বিষয়ে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে সেই বিষয়ের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে নাগরিকত্ব আইনকে লাগু করতে হবে, অর্থাৎ প্রত্যেকজন মানুষকে সিটিজেনশিপ কার্ড ধরিয়ে তাদের ভারতবর্ষের নাগরিকত্ব এবং তাদের অধিকার দিতে হবে। এই হচ্ছে মূল কথা। সেই মূল কথায় বাধা কোথায় কোথায় আমাদের বুঝতে হবে। একদম সহজ সরল ভাষায় অল্প কিছু কথা বলবো, বেশি কথা না। বাধা হচ্ছে এই নাগরিকত্ব আইন যখন হয়েছে তখন তার জন্য এই নাগরিকত্ব একটা বিল আনা হয়েছিল। সেই বিল পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দু জায়গাতেই পাশ হয়েছে। আমিও একখানা ভোট দিয়েছি পাশ করানোর জন্য লোকসভা থেকে। 299 খানা ভোট পড়ে আমরা জিতেছিলাম, সংখ্যা গরিষ্ঠতা আমরা জিতেছিলাম। 299টা ভোট পড়েছিল পক্ষে, আর বিপক্ষে যারা বিরোধিতা করেছে তাদের কটা যেন পড়েছিল 45টা না কটা। যাই হোক, বিষয় হচ্ছে ভারতবর্ষের সংবিধানে এটা সংরক্ষিত হয়ে গেছে। কখন সংরক্ষিত হলো? আমাদের অসীমবাবু একটু আগে বলে গেলেন, যখন রাষ্ট্রপতি স্বাক্ষর করে তাকে সাংবিধানিক সাক্ষরতা দিয়ে যখন সাংবিধানিক অধিকার দিল তখন। এরপরে সুপ্রিম কোর্টে কেস করেছে এই দলগুলো, যখন তারা পার্লামেন্টে আমাদের সঙ্গে পারেনি, উভয় কক্ষে বিরোধী দল কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরো অনেক দল আছে, অনেক দল আছে যারা এর বিরোধিতা করেছিল। সেমত অবস্থায় যখন তারা পারেনি তখন সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস হয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টে সিএ এই আইনের বিরুদ্ধে 68 খানার উপরে কেস আছে। যে কেস এখন যেহেতু এই কোভিড মহামারী, সেই কোভিড মহামারীর জন্য সুপ্রিম কোর্ট বন্ধ। তাই সুপ্রিম কোর্ট যেহেতু বন্ধ, সেহেতু এটা ডাইরেক্ট যে গেজেট নোটিফিকেশন বেরিয়েছে হোম মিনিস্ট্রির পক্ষ থেকে, সেটাকে ডাইরেক্ট লাগু করা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট সেই কেসগুলোকে খারিজ করে দিয়ে ডিক্লিয়ারেশন দেবে যে এটা সোসাইটির জন্য এলিজিবল, অর্থাৎ সোসাইটির জন্য লাগু হওয়ার সমর্থক। তখন এটা ডাইরেক্টলি সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে এটা করতে পারবে। এটা হচ্ছে একদম সিস্টেম, কারণ এত পরিমাণে কেস জমা পড়েছে যেটা পেন্ডিং হয়ে আছে। সাথে আমরা তো আর বসে থাকতে পারবো না। 9 মাস পার হয়ে গেল, তা 9 মাসের মধ্যে যদি এই কেস লাগু না হয়, 3 মাস অন্তর অন্তর সেই কেসের এক্সটেন্ড করাতে অর্থাৎ বাড়াতে হয়। এই 6 মাসের পরে 3 মাস বাড়ানো হলো, 3 মাসের পরে আরো 3 মাস বাড়াতে হতে পারে, আরো 3 মাস বাড়াতে হতে পারে। এরকম যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট একটা ডিক্লিয়ারেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়াতে হতে পারে, এটা একদম পরিষ্কার। কিন্তু যত সময় বয়ে যাবে তত এই বিষয়টা হালকাও হয়ে যাবে, অর্থাৎ সিএ লাগু করা না লাগু করার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। তাই আমরা এই নিয়ে চিন্তিত যে এটা কেন্দ্রীয় সরকার প্রচেষ্টার মধ্য দিয়ে এটাকে তাড়াতাড়ি ভাবে সুপ্রিম কোর্ট খোলার সাথে সাথে এটাকে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করুক। পাশাপাশি যে সমস্ত দলরা, অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দলরা এই সিএর বিরোধিতা করছে, তাদেরকে বলবো মতুয়া ভোট তো আপনারা পাবেনই না, এবং শুধু মতুয়া ভোট নয়, সমগ্র উদ্বাস্তু মানুষদের ভোটও আপনারা পাবেন না। কারণ আপনারা 2003 সালের ওই সময় থেকে আপনারা নাটক করে আসছেন। কোনো মানুষের ভুল হতে পারে, কোনো সরকারের ভুল হতে পারে, কিন্তু সদিচ্ছা থাকলে সেই ভুলকে সংশোধন করা যায়। কিন্তু বর্তমান রাজ্য সরকার তার সেই সদিচ্ছা নেই যে এই উদ্বাস্তু মানুষরা
বা এই মতুয়া মানুষরা ভারতবর্ষের নাগরিকত্ব পাক। একজন এমপি বলছে, আমি নাম বলবো না, একজন এমপি বলছেন যাদের ভোটার কার্ড থাকে তারা আবার কি করে উদ্বাস্তু হয়, তারা কি করে নাগরিকত্ব তাদের আবার আসে। বাস্তব কথা বলেছেন। কিন্তু আপনি ঠিক আমার বক্তব্যটাকে সামনে রেখে বলেছেন যে অশিক্ষিত। আপনি কতটা শিক্ষিত তার প্রমাণ এটাই পায় যে 2003 সালে যখন কালা কানুন তৈরি হয়েছিল, সেই কালা কানুনের পরে 71-এর পরে যারা ভারতবর্ষে এসেছে সেই মানুষরা সেই কালা কানুনের জন্য অবৈধ প্রমাণিত হয়েছে এবং সাংবিধানিক দিক থেকে। যদি সেই 3 সালের কালা কানুনটা তৈরি না হতো তাহলে এই মানুষরা অবৈধ ছিল না, তারা অবশ্যই ওই ভোটার কার্ড অনুসারে তারা ভারতবর্ষের নাগরিক। যেহেতু 2003 সালের কালা কানুন তৈরি হয়েছিল, এবং এটা বলতে কোথাও অকপটে স্বীকার করতে হবে যে বর্তমান কেন্দ্রীয় সরকারই সেই কালা কানুন এনেছিল। কিন্তু এনেছিল কেন সেটার বিষয়ে আমি একটু পরে যাচ্ছি, আগে এটাকে আমি সমাধানটা করে নিই। সেই 2003 সালের যখন আইন হয়ে গেল ভারতবর্ষে যে 71-এর পরে যারা ভারতবর্ষে এসে তারা এদেশে বেনাগরিক, তাহলে আপনার ভোটার কার্ড কারা তৈরি করলো? যারা ভোটার কার্ড তৈরি করলো তারা কি জানতো যে এরা বেনাগরিকে পরিণত হতে পারে? তাহলে যতই আপনি 71-এর পরে এসে তৃণমূল সরকারই হোক, সিপিএম সরকারই হোক বা কংগ্রেস সরকারই হোক, যারাই কিনা ভোটার কার্ড করে দিয়েছে রাতারাতি অন্ধকারে, সেটা সব কটা অবৈধতে পরিণত হবে যতক্ষণ না পর্যন্ত কাট অফ ডেট 14-31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তারা ভারতবর্ষে যতক্ষণ না পর্যন্ত সিটিজেনশিপ কার্ড হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত ওই 2003 সালের কালা কানুন অনুসারে বেনাগরিক। অসীমবাবু থেকে বলে গেছেন। তাহলে আগে এই পড়াশোনাটা করতে হবে আপনার বা আপনাদের। আপনি কিছুই জানলেন না, একটা দল ত্যাগ করে এসে আর একটা দলে ঢুকেই রাজনৈতিক বিরোধিতা করতে হয়, তাই রাজনৈতিক বিরোধিতা করছেন। প্রকৃতপক্ষে জানুন যে সাংবিধানিক রুল কখন কোনটা ইমপ্লিমেন্ট হয়েছিল ভারতবর্ষে। 74 বছরের লড়াই। স্বর্গীয় প্রমথ রঞ্জন ঠাকুর যখন বাংলাদেশ থেকে তারা খেয়ে এসেছিল, আমি সেগুলো প্রসঙ্গে যাব, তারা খেয়ে এসেছিলেন যখন মুসলিম লীগের সমর্থন করেননি উনি, এবং ভারতবর্ষের আঙিনাতে যখন এই 3-4টে জেলাকে আনতে চেয়েছিলেন এই দেশভাগের বলি থেকে, তখন ও পাশের মৌলবাদরা তার মাথার দাম রেখেছিল 10,000 টাকা। তারপর থেকে এসে এপারে আন্দোলন, এবং আন্দোলনের পরে মুহুর্মুহুর মতুয়া সম্প্রদায় বা উদ্বাস্তু মানুষরা ভারতবর্ষে এসেছে, এবং সেই মতুয়া সম্প্রদায় এবং উদ্বাস্তু মানুষরা ভারতবর্ষে এসে রেল লাইনের পাশে, খালের পাশে, বিলের পাশে, যেখানে মানে পরিবেশ বলবো কি আর, সেটা যেখানে মানে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ, সেই সমস্ত জায়গাতে থাকতে বাধ্য হয়েছে। কেউ আমাদের দেখেনি। তো মধ্যে এমন একটা সিচুয়েশন আসলো 85 সালে, রাজীব গান্ধী এই একটা তৈরি করলো যে 71 সালে পরে যারা ভারতবর্ষে এসেছে তারা বেনাগরিক। কেন করলো? ভারতবর্ষের আসামে, একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা, ভারতবর্ষের আসামে আসু বলে একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন, যে সংগঠন তৎকালীন সময় সুপ্রিম কোর্টে কেস করেছিল 71-এর পর যে ওপার থেকে যারা আসছে তারা ভারতবর্ষ অবৈধ নাগরিক, এদেরকে রোখা দরকার। কেন বেনাগরিক? যে যখন জওহরলাল নেহরুর সঙ্গে লিয়াকত আলী খানের চুক্তি হয়েছিল 51 সালে, যে ওপার বাংলাতে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যারা থাকছেন হিন্দু সংখ্যালঘুরা তারা ওই দেশের সরকারের দ্বারা প্রোটেক্টেড হবে, এবং ভারতবর্ষে যারা সংখ্যালঘু মুসলিম তারা এই ভারতবর্ষের সরকারের দ্বারা প্রোটেক্টেড হবে। কিন্তু সেটা কিন্তু মানা হয়নি। অর্থাৎ সেই রুলস অনুসারে 71-এর 69-70 পর্যন্ত সেই পাকিস্তানের সাংবিধানিক রুল থেকে গেছে। কিন্তু যখন 71-এর ভাষাগত ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে সেই পাকিস্তানের রুল কিন্তু মানে সংবিধান কিন্তু ভেঙে গিয়ে নতুনভাবে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ হিসেবে কিন্তু সংবিধানে লেখা হলো।
তার মানে সেই রুলটা অর্থাৎ সেই সংবিধান, পাকিস্তানের সংবিধান কিন্তু তখন আর থাকলো না। স্বাভাবিকভাবে 71 সালের পরে দেখা গেল ওপারের হিন্দুরা সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছে যখন বাংলাদেশ স্বাধীন হলো, এবং সেই সময় সবচাইতে বেশি ভারতবর্ষে হিন্দুরা এসছে। স্বাভাবিকভাবে যখন ওই চুক্তি 51 সালে লিয়াকত আলী আর জওহরলাল নেহরুর চুক্তি ভেঙে গেল সাংবিধানিক দিক থেকে 71-এ, স্বাভাবিকভাবে আসু বলতেই পারে যে অবৈধ, কারণ এরা গণপ্রজাতান্ত্রিক দেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে। এরা কি করে ওই দেশে নির্যাতিত হয়, এর অনেক বড় ইতিহাস। তাই 85 সালে সুপ্রিম কোর্টের রায় ধরে রাজীব গান্ধীও পার্লামেন্টে পাশ করালেন, এবং 2003 সালে বিজেপি সরকার ওটাকে না জেনে, অর্থাৎ পরিস্থিতি না জেনে যখন ওটার উপর ভিত্তি করে কালা কানুন আনলো, সেই কালা কানুনের উপরে সিলমোহর দিল আরো এনডিএ সরকার। কিন্তু তখন যদি এরা জানতো যে প্রকৃত পক্ষে এত বড় রুল তৈরি হয়েছে, ইতিহাসে সবচাইতে জটিল সমস্যা এই সিএবি বা এই উদ্বাস্তু মানুষদের সমস্যা, তাহলে আজকে ওই কালা কানুনটা আনতো না। কিন্তু পরে বুঝতে পারার পরে সাংবিধানিক দিক থেকে আবার পরিবর্তনের পর পরিবর্তন হয়ে বর্তমানে যে সংবিধানের অবস্থানে আছে, সেটাকে কিন্তু এই বর্তমান রাজ্য সরকার সমর্থন করেছিল প্রথমে। আপনারা দেখেছেন যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একসময় এটাকে সমর্থন করেছিলেন যে উদ্বাস্তু মানুষদের আমরা নাগরিকত্ব দেব। তার জন্য 5 বার ছুটে এসেছিলেন ঠাকুর বাড়িতে এবং বড়মার পা ধোয়া জল খেয়েছিলেন তো সবাই জানেন। আর এখন রাজনৈতিক কারণে যেহেতু ঠাকুর বাড়ির সমর্থন নেই, মুখ্য জায়গাতে ঠাকুরদের সমর্থন নেই, তাই উনি এখন এই বিলটার বিরোধিতা করছে এবং প্রত্যক্ষভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে উনি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে। আর একমাত্র কেন্দ্রীয় সরকারই পারে এই আইনটাকে সোসাইটিতে লাগু করাতে, অর্থাৎ ইমপ্লিমেন্ট করাতে। কিন্তু কেন্দ্রীয় সরকার এটাকে পশ্চিমবাংলাতে বিরোধিতার কারণে খানিকটা পিছিয়ে যাচ্ছে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের মতুয়া সমাজের একত্রিত হয়ে থাকতে হবে, জাগরিত হয়ে থাকতে হবে এই বিলকে ইমপ্লিমেন্ট করার জন্য। যতক্ষণ না পর্যন্ত বিল ইমপ্লিমেন্ট সোসাইটিতে হচ্ছে, আমাদের আন্দোলন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের কোথাও রুখবে না। এটা কিন্তু আমাদের কর্মকাণ্ডের প্রথম উদ্যোগ, সবে শুরু হয়েছে। সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা প্রতিবাদে মুখরিত হয়ে আন্দোলন শুরু করব, আর এই আন্দোলনকে আমরা সেই চরম সীমায় নিয়ে যাব যে সীমায় আমাদের নিয়ে যাওয়া প্রয়োজন। আর এটা করতে পারে একমাত্র অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আপনারা জানেন 2003 সালে কালা কানুনের পরে 2004 সালের 27শে ডিসেম্বর প্রথম এই কালা কানুনের বিরুদ্ধে ঠাকুর বাড়িতে অনশন বসেছিল। এরপরে 2010 সালে মেট্রো চ্যানেলে বিভিন্নভাবে আমরা দেখেছি সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করে মতুয়া মহাসংঘ কিন্তু এক মঞ্চে গরু, গাধা, হরিণ, ছাগল, বাঘ সব কটাকে একসাথে জল খাইয়েছিল ওই মঞ্চের থেকে। আর সেটা আমরা ইতিহাসে কখনোই দেখিনি, একমাত্র ওই মঞ্চ ছাড়া। দেখেছি 14 সালে সুব্রত ঠাকুরের নেতৃত্বে অনশন। তাহলে আপনাদের এই আন্দোলনের ফলে কিন্তু এই সিএ আজকে এই রকম জায়গাতে। অবশ্যই ঠাকুরবাড়ি একটা মুখ্য ভূমিকা নিয়েছিল, কিন্তু সেই মুখ্য ভূমিকার যারা পথপ্রদর্শক তারা হলেন আপনারা। আপনাদের একত্রিত অবস্থান ছাড়া এই আন্দোলনকে সংগঠিত করা সম্ভব নয়। শান্তনু ঠাকুর খালি একজন উপলক্ষ মাত্র হতে পারে, ঠাকুরবাড়ির একজন প্রতিনিধি উপলক্ষ মাত্র, কিন্তু আপনারা সংগঠিত হলে সেই উপলক্ষ একটা বৃহত্তর নক্ষত্রে পরিণত হতে পারে। আর এই বৃহত্তর নক্ষত্রের প্রতিষ্ঠার দাতা হচ্ছেন আপনারা। সেমতো অবস্থানে বিভিন্ন কুচক্রীরা মতুয়া আন্দোলনকে ব্যর্থ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। তাদের প্রতি আমি একটা বার্তা দিতে চাই, মতুয়াদের সংগঠনকে দেখে, মতুয়াদের সংগঠিত অবস্থান দেখে অবিভক্ত ভারতবর্ষকে বিভক্ত করতে হয়েছে ঠিক ওই মেরুকরণ করে। তা না হলে এই মানুষদের যে জাগরণ তৎকালীন সময় গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে, তৎকালীন সময় প্রমোদ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে, তৎকালীন সময় যোগেন মন্ডলের নেতৃত্বে, দ্বারকীনাথ বারুণীর নেতৃত্বে,
মুকুন্দ বিহারী মল্লিকের নেতৃত্বে যে আত্মজাগরণ, যে রাজনৈতিক জাগরণ ছিল, তা থেকে ভয় পেয়েছিল বর্ণবাদ এবং রাজনৈতিক নেতারা। সে মতো অবস্থানে এই অবস্থানেও সেই আত্মজাগরণ উঠে আসছে। এই আত্মজাগরণ এমন সময় পৌঁছবে যে রাজনৈতিক অধিকার আমরা নিয়ে ছাড়বো, ছিনিয়ে নিয়ে ছাড়বো। এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল রূপরেখা, যেটা ছিল আমরা থ্রি টাইম আমরা অবিভক্ত ভারতবর্ষে আমরা ব্রিটিশ পিরিয়ডে আমরা কিন্তু রাজনীতি করার সুবিধা পেয়েছিলাম। সেই রাজনীতিতে আমরা দেখেছিলাম 14 জন থেকে 15 জন এমএলসি, এই সম্প্রদায়ের মানুষ পার্লামেন্ট কাঁপিয়েছিল। তখন তো পার্লামেন্ট ছিল না, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ছিল, যার প্রতিনিধি ছিল বি.আর. ঠাকুর, যার প্রতিনিধি ছিল ডক্টর বি.আর. আম্বেদকর পর্যন্ত। ডক্টর বি.আর. আম্বেদকর কোত্থেকে প্রতিনিধি হয়েছিলেন আপনারা জানেন? যশোর থেকে প্রতিনিধি হয়ে পার্লামেন্ট, তখন সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার হয়েছিল। আজকে কিন্তু যে সংবিধান ভারতবর্ষে রচনা হয়েছে, তখন যদি মতুয়া বা এই মানুষরা যদি ওনাকে এনে ভারতবর্ষ থেকে না পার্লামেন্টের মেম্বার করত, গণপরিষদের মেম্বার করতো, তাহলে আজকে সংবিধান পেতাম না। কিন্তু যে মানুষদের এত বড় অবদান, দেশ ভাগ করে সেই মানুষদের অবদানকে কেটে দিয়ে তাদের ইতিহাসকে মুছে দিয়েছে এই বর্ণবাদ, এই রাজনৈতিক চক্রান্তকারী লোকেরা। সেখানে আবার যখন ইতিহাস তৈরি হতে যাচ্ছে, তখন সামগ্রিক দিক থেকে আবার কালাকানুন তৈরি করে একটা জায়গা তৈরি করেছিল। তখন এই সব দলের লোকেরা সমর্থন করেছিল কালাকানুনকে। আমি একদিকে যেমন বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো, তেমনি ধিক্কার জানাবো সেই সমস্ত মানুষকে যারা এই ভারতবর্ষের মানুষদেরই উপেক্ষিত করে তারা পূর্ব পাকিস্তানি বানিয়েছিল। আবার তারা ভারতবর্ষের মাটিতে যখন ফিরে এসেছে, তাদেরকে আবার নাগরিকত্ব না দেওয়ার জন্য অস্বীকার করতে চাইছে। এই সমস্ত মানুষকে ধিক্কার জানাই। আর এরাই রাজনৈতিক দলে পরিণত হয়ে আগামী দিনে আমাদেরকে আবার ভারতবর্ষ থেকে উচ্ছেদ করে ছাড়বে। তাই ততক্ষণ না পর্যন্ত আমরা থামবো, যতক্ষণ না পর্যন্ত সিএ সোসাইটিতে ইমপ্লিমেন্ট হয়ে একজন মানুষও বাকি থাকবে, একজন মানুষ সিটিজেনশিপ কার্ড থেকে বাকি থাকবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। বড়মা যে পথ দেখিয়েছিলেন, সে পথটা শুধু এইখানে সীমিত নয়, অনেক বৃহত্তর, অনেক দূর পর্যন্ত দেখেছিলেন। এখনকার সময় আমাদের সাধুগুরু গোসাই পাগলরা আছেন, যারা অনেক শক্তি ধরেন। আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা প্রতিটা সম্মেলনে কমপক্ষে একজন করে দুজন যাওয়ার চেষ্টা করবেন। সেখানে শুধু ঠাকুর বাড়িতে আমি খিচুড়ি খেয়ে চলে আসলাম, শুধু ঠাকুর বাড়িতে একটু কথা শুনে চলে আসলাম নয়। আপনারা সাধুগুরু গোসাইরা বাবা হরিচাঁদ ঠাকুরের সময় যে মুখ্য ভূমিকা নিয়েছেন, হরিচাঁদ ঠাকুরের সময় যে মুখ্য ভূমিকা নিয়েছেন, সেই মুখ্য ভূমিকা আগামী দিনেও কিন্তু আপনাদের নিতে হবে। আপনাদের শক্তি, আপনাদের বৃদ্ধি, আপনাদের আগামী দিনের সমৃদ্ধি কিন্তু গুরুচাঁদ ঠাকুর তার নৈতিক শিক্ষায় দিয়ে গেছে। সেই নৈতিক শিক্ষাকে জাগরিত করে আপনার সন্তান গ্রাজুয়েশন করেছে, আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গাতে আজকে বিভিন্ন সরকারি চাকরি করছে। তাই রাজনৈতিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সামাজিক অবস্থানকে আরো শক্তিশালী করবার জন্য, পরবর্তী প্রজন্মকে আরো বেশি গতিশীল করে দেওয়ার জন্য কিন্তু আমাদের আন্দোলনকে রুখলে চলবে না। তাই আগামীতে আপনাদের মুখ্য ভূমিকা নেওয়া প্রয়োজন। আগামীতে আপনাদের প্রত্যেক ঘর থেকে সক্রিয়ভাবে মতুয়া আন্দোলনে থাকা প্রয়োজন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সারা ভারতবর্ষ জুড়ে এমন জায়গা পাবে, যেটা ছিল গুরুচাঁদ ঠাকুরের, যেটা ছিল হরিচাঁদ ঠাকুরের একমাত্র স্বপ্ন, যেটা ছিল প্রমথরঞ্জন ঠাকুরের একমাত্র স্বপ্ন। আর একমাত্র অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ স্বার্থবিহীন, নিঃস্বার্থভাবে মতুয়াদের কথা বলেছে, আগামীতে নিঃস্বার্থভাবে মতুয়াদের কথা বলবে। সে রাজনৈতিক প্রেক্ষাপটে হোক, সামাজিক প্রেক্ষাপটে হোক, অর্থনৈতিক প্রেক্ষাপটে হোক, ধর্মীয় প্রেক্ষাপটে হোক, সমস্ত জায়গাতে নিঃস্বার্থভাবে মতুয়া মহাসংঘই কথা বলবে। তাই মতুয়া মহাসংঘকে বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আপনাদের মতুয়া মহাসংঘকে তার পুনর্বিন্যাস এবং আগামী দিনের সমস্ত স্তরভিত্তিক অবস্থানে তার বিন্যাস করা প্রয়োজন। আর সেটা আপনারা করুন। এর মধ্যে থেকে আপনারা দেখছেন ছোট ছোট সংগঠন গজিয়ে উঠছে, ছোট ছোট রাজনৈতিক নেতারা আপনাদের ডেকে নিয়ে বিভিন্ন কথা শোনাচ্ছে। তারা কিন্তু আগামী দিনে থাকবে না, তারা কিন্তু রাজনৈতিক পরিবর্তন হলে তারা থাকবে না।
কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কোনো রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন নেই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আপনাদের নিয়ে তৈরি হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আপনাদের জন্য তৈরি হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা বলার জন্য তৈরি হয়েছে। তাই সে মতো অবস্থাতে এর শক্তি বৃদ্ধি মানে আপনার পরিবারের শক্তি বৃদ্ধি। আপনারা প্রত্যেকজন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিবারের এক একজন সদস্য। সে মতো অবস্থাতে পশ্চিম বাংলাতে যদি আমরা 3 কোটি মতুয়া থেকে থাকি, তাহলে সেই 3 কোটি মতুয়া যদি আমরা সেই পরিবারের সদস্য হই, তাহলে আমরা কত বড় শক্তি ধরতে পারি। কোন রাজনৈতিক দল আমাদের থেকে শক্তিশালী হতে পারে কি? আপনারা জবাব দিন। কোন রাজনৈতিক দল আমাদের থেকে বেশি শক্তিশালী হতে পারে না। আমরাই আগামী দিনের একটা স্বয়ং সম্পূর্ণ রাজনৈতিক দল, সেটা কিন্তু মাথায় রাখবেন। স্বয়ং সম্পূর্ণ একটা রাজনৈতিক দল। আর একে ভাঙানোর জন্য ঠিক ভোট এলে অমুকে 10 কোটি, অমুকে 1,25,000 পাট্টা, অমুকে এই একটু অভ্যর্থনা দেওয়া, অমুকে এই নিয়ে কথা বলা, এই কিন্তু ঠিক ভোটের আগে এদের নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। আমাদের নিয়ে শোরগোল আর কাউকে করতে দেওয়া যাবে না। শোরগোল যদি করতে হয়, নিজেদের মেরুদণ্ডে দাঁড়িয়ে নিজেদের শোরগোল করতে হবে, আর সেই শোরগোলের জয়গান নিজেদেরই সেই ফল খেতে হবে। এছাড়া বাইরের লোককে আমাদের ফল খেতে দেওয়া যাবে না। যার যোগ্যতা নেই, যার কর্মেরই অধিকার নেই, সে এসে আমাদের উপর ছড়ি ঘড়িয়ে আমাদেরকে অশিক্ষিত বলে যায়, তাকে যোগ্য জবাব দিতে হবে। আগামী দিনে দেবেন তো? যোগ্য জবাব দিতে হবে তাদেরকে। যে ভোটের আগে মতুয়াদের একটু খই ছিটিয়ে দিলাম, মতুয়াদের একটু এই দানা পানি ছিটিয়ে দিলাম, তাতে মতুয়ারা বিক্রি হয় না। মতুয়ারা শিব শাবক, মতুয়ারা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের আদর্শে আধ্যাত্মিক নীতিতে তারা পরিচালিত হয়। সেটাই হচ্ছে মুখ্য কথা। প্রত্যেকটা জায়গাতে আপনারা চেষ্টা করবেন যে আপনারা সেই সমাবেশগুলো অ্যাটেন্ড করতে, কারণ এখন সময় হয়েছে পশ্চিমবঙ্গে, এখন সময় হয়েছে নিজেদের শক্তিকে দেখাবার। পশ্চিমবঙ্গে সময় হয়েছে নিজেদের বৃদ্ধিকে আরো বেশি ত্বরান্বিত করে নিয়ে যাবার। তাই আগামী রাস উৎসবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এখানে শুনছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামী 29 তারিখে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে রাস উৎসব হবে, অর্থাৎ 13ই অগ্রহায়ণ। তো সেখানে যেহেতু এবারে মতুয়া ধর্ম মহামেলা, যেটা বারুণী মেলা আমরা করতে পারিনি কোভিড মহামারীর জন্য, আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে মিলন ঘটাতে পারেননি, একসাথে মিলিত হতে পারেননি, সেই অভাবকে পূর্ণ করবার জন্য এবার রাস উৎসবকে আমরা সেই স্তরে নিয়ে গিয়ে করতে চাইছি। তাই সকলের উপস্থিতি কামনা করি। সকলের রাসের দিন দুটো প্রসাদ নিয়ে সকলের মেলবন্ধনের মধ্য দিয়ে রাস উৎসবকে আরো সার্থক করে তুলবেন, সেই আশা রেখে সকলকে আমার প্রণাম, ভক্তি, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তের জয়। হরি গুরুচাঁদ প্রবরণ একবার হরিধ্বনি বলবেন। একটি বিশেষ ঘোষণা, বিন্দু গোসাইয়ের একটি মোবাইল হারিয়ে গেছে। তার যোগাযোগ নম্বর হচ্ছে 8582891861। বিন্দু গোসাইয়ের একটি মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন আমাদের মঞ্চে এসে দিয়ে যাবেন। আচ্ছা, তোমরা